আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায় রাউমিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের উপরে আসা কুমিল্লা বোর্ড 2023-এর একটা সৃজনশীল প্রশ্ন আমরা আমাদের আজকের এই ক্লাসটাতে সমাধান করার চেষ্টা করব। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের কুমিল্লা বোর্ড 2023-এর আমাদের যে প্রশ্নটি, এই প্রশ্নে আসলে আমাদেরকে কি বলেছে বা কি চেয়েছে আমাদের এই প্রশ্নে। আমাদের প্রশ্নে বলেছে জুই এন্টারপ্রাইজের 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্ধৃত্যগুলো নিম্নরূপ। ওকে, ভালো কথা। খতিয়ানের উদ্ধৃত্ত বা জেরগুলো দেওয়া আছে। কি কি দেওয়া আছে ভাইয়া? মূলধন, নগদ তহবিল, বিক্রয়, প্রদেয় বিজ্ঞাপন, অগ্রিম অগ্রিম বীমা, বকেয়া ভাড়া, প্রারম্ভিক মজুত পণ্য, ব্যাংক জমাতিরিক্ত, সমাপনী মজুত পণ্য, ক্রয়, আন্তঃফেরত, প্রদেয় হিসাব, সমাপনী ব্যাংক জমা। আচ্ছা, আমাকে ক নম্বর প্রশ্নে আমার কাছে জানতে চেয়েছে উপর্যুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া, আমার রিকোয়ারমেন্টে আমার কাছে চাইছে যে ভাইয়া তুমি সমন্বিত ক্রয়ের পরিমাণটা নির্ণয় করো। এই যে সমন্বিত ক্রয়, এটা বের করা খুব সুন্দর, খুবই সহজ, খুবই ছোট্ট একটা সূত্র আছে। সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়, এখান থেকে আমরা বাদ দিয়ে দিব কি? বাদ দিয়ে দিব হচ্ছে আমরা সমাপনী মজুত পণ্য। আবার বলছি, প্রারম্ভিক মজুত পণ্য, এটার সাথে আমরা যোগ করব নিট ক্রয়ের পরিমাণ, আমরা বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্যের পরিমাণ। তাহলে আমরা যদি একটু প্রশ্নে খোঁজার চেষ্টা করি, আমাদের প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া রয়েছে 35,000 টাকা। এটার সাথে আমরা যোগ করব নিট ক্রয়। এই যে দেখো, ক্রয় দেওয়া আছে আমাদের এখানে 75,000 টাকা। ক্রয়ের সাথে আরও যে আনুষঙ্গিক খরচগুলো যোগ বিয়োগ করতে হয়, এই ধরনের খরচগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। খরচ বা ফেরত যাই বলো না কেন তুমি, এগুলো কিন্তু কোনো কিছু দেওয়া নেই। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য 35,000 টাকার সাথে আমি ক্রয়ের পরিমাণ 75,000 টাকা যোগ করে দিব। যোগ করে দিলাম, যোগ করে দিলাম। যোগ করার পর আমার কাজ হচ্ছে আমি বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্যের পরিমাণ। সমাপনী মজুত পণ্য কত দেওয়া আছে? এই যে দেখো, সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 55,000 টাকা। তাহলে আমি 35,000 টাকার সাথে যোগ করব 75,000 টাকা, বাদ দিয়ে দিব কত? বাদ দিয়ে দিব 55,000 টাকা। ওকে, আমরা তাহলে এটা করি। এই যে দেখো, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য। আমি যদি 35,000 টাকার সাথে 75,000 টাকা যোগ করি, আমার আসবে হচ্ছে 1,10,000 টাকা। 1,10,000 টাকা থেকে যদি আমি 55,000 টাকা বাদ দিয়ে দিই, আমার থাকবে হচ্ছে 55,000 টাকা। এবং এই 55,000 টাকার নাম হচ্ছে সমন্বিত ক্রয়। এই 55,000 টাকার নাম কি ভাইয়া? এই 55,000 টাকার নাম হচ্ছে সমন্বিত ক্রয়। তাহলে আমরা বলতে পারি যে জুই এন্টারপ্রাইজের সমন্বিত ক্রয়ের পরিমাণ 55,000 টাকা। 55,000 টাকা, তাই না? তাহলে দেখো, খুব সহজে আমরা ক নাম্বারটা সমাধান করে ফেললাম না? এখন আমরা আসি খ নাম্বার প্রশ্নে। দেখো, খ নাম্বার প্রশ্নে আমাকে বলেছে যে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। আমরা বেশিরভাগ প্রশ্নেই এই প্রশ্নগুলো পাই। চলতি দায়, চলতি সম্পদ, রেওয়া মিল। তোমাকে যখনই প্রশ্নে চলতি সম্পদ, চলতি দায় বের করতে বলবে, ঠিক ওই প্রশ্নে যদি কখনো তোমাকে রেওয়া মিল প্রস্তুত করতে বলে, তাহলে সবার আগে কি করবা? সবার আগে হচ্ছে একটু রেওয়া মিলটা প্রস্তুত করবা। তাহলে যদি আমাদেরকে কখনো এরকম বলে দেয় যে রেওয়া মিলের আগে কখনো বলছে যে চলতি সম্পদ, চলতি দায় বা স্থায়ী সম্পত্তি, দীর্ঘমেয়াদী দায়, এই টাইপের কোনো কিছু যদি বের করতে বলে, সবচেয়ে ভালো হয় আমরা যদি হচ্ছে আগে রেওয়া মিলটা করে নিই। তার কারণ যদি আমি রেওয়া মিলটা শেষ করতে পারি, রেওয়া মিল শেষ করা মানে কি? কোনটা আমার জন্য সম্পদ, কোনটা আমার জন্য আয়, কোনটা আমার জন্য ব্যয়, কোনটা আমার জন্য উত্তোলন, কোনটা মূলধন, এটা আমি আইডেন্টিফাই করেই কিন্তু কি করছি? ডেবিট ক্রেডিটটা ক্যালকুলেশন করে রাখছি, তাই না? তো যেহেতু আগে থেকে আমার আইডেন্টিফাই করা হয়ে যাবে যখন আমি রেওয়া মিল প্রস্তুত করে ফেলবো, তো এই কারণে এই চলতি সম্পদ, চলতি দায়, এই টাইপের প্রশ্নগুলো বললে আগে থেকে রেওয়া মিলটা প্রস্তুত করে নেওয়াই ভালো। তো যদিও আমাদের খ নম্বর প্রশ্নটা আগে করা উচিত ছিল, বাট এই প্রশ্নের খাতিরে আমরা কি করব? এই প্রশ্নের খাতিরে আমরা আগে একটু গ নাম্বারটা, অর্থাৎ আমাদের যে রেওয়া মিলটা আছে, এই রেওয়া মিলটা আমরা প্রস্তুত করে ফেলবো। আর রেওয়া মিল প্রস্তুত করার নিয়মটা আসলে কি?
রেওয়ামিল প্রস্তুত করার যে প্রপার যে নিয়ম রয়েছে ওই নিয়মটা আমরা পাবো হচ্ছে আমাদের এই নবম অধ্যায়, আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায়ের শুরুর দিকে আমাদের বেসিকের একটা সেকশন রয়েছে। সেই বেসিকের সেকশনে আমরা খুব বিস্তারিত বেসিক আলোচনা করেছি। বেসিকের তুমি একটা ভিডিও ক্লাসও তোমরা পাবা, ওই ভিডিও ক্লাসটা দেখলে তোমাদের বেসিক নিয়ে একদমই আর কোনো সমস্যা থাকবে না। তারপরে আমি জাস্ট ছোট্ট করে বলে রাখি যে আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন হচ্ছে আমরা সম্পদ, ব্যয়, উত্তোলন এই 3 ধরনের হিসাবকে ডেবিট করে দিব, আয়, দায়, মূলধন এই 3টা হিসাবকে আমরা ক্রেডিট করে দিব। জাস্ট এই 2টা লাইন আমাদের মাথায় রাখলেই হবে। তাইলে আমরা যদি সবার প্রথমে আসি মূলধন, আমাদের আয়, দায়, মূলধনকে ক্রেডিট করতে হবে, তো আমরা মূলধনকে ক্রেডিট করে দিব। নগদ তহবিল এটা একটা সম্পদ, সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করতে হবে, তো নগদ তহবিলকে আমরা ডেবিট করে দিব। বিক্রয় এটা আমাদের জন্য একটা আয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, এজন্য আমরা বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিব। বিজ্ঞাপন এটা আমাদের জন্য একটা ব্যয় ছিল, কিন্তু বিজ্ঞাপনের আগে যেহেতু প্রদেয় কথাটা লেখা আছে, এই প্রদেয় এটা হচ্ছে একটা দায়বাচক শব্দ, তো প্রদেয় বিজ্ঞাপন এটা ব্যয় হওয়া সত্ত্বেও যেহেতু প্রদেয় কথাটা অন্তর্ভুক্ত আছে বা যোগ করা আছে, আমরা ধরেই নিব এটা একটা দায়বাচক উপাদান। তো আমরা কি করি, আয় দায় মূলধন এই জিনিসগুলোকে আমরা ক্রেডিট করে দেই, তো আমরা প্রদেয় হিসাবকে প্রদেয় বিজ্ঞাপনকে আমরা ক্রেডিট করে দিব। এরপর আমরা আসি অগ্রিম বিজ্ঞাপন, বিজ্ঞাপন অগ্রিম বীমা, অগ্রিম বীমা, বীমা এটা আমাদের জন্য একটা ব্যয়, যেহেতু বীমাটা আমি অগ্রিম দিছি, অগ্রিম বীমা এটা আমাদের জন্য একটা সম্পদ, আমরা সম্পদ, ব্যয়, উত্তোলন এই হিসাবটাকে আমরা ডেবিট করব, যে কারণে আমরা এই অগ্রিম বীমা হিসাবটাকেও ডেবিট করে দিলাম। এরপর আমরা আসি বকেয়া ভাড়া, ভাড়া এটা একটা ব্যয়, ব্যয়ের সাথে আমার কি আছে ভাই, বকেয়া আছে, তো ব্যয়ের বকেয়া এটা আমাদের জন্য একটা দায়, আয় দায় মূলধনকে আমরা ক্রেডিট করব, যে কারণে আমরা বকেয়া ভাড়া এটাকে আমরা ক্রেডিট করে দিচ্ছি। এরপর আমরা আসি মজুদ পণ্যের ক্ষেত্রে, আমরা সমাপনী মজুদ পণ্য আর প্রারম্ভিক মজুদ পণ্য তো যখন যাব তখন আমাদেরকে একটু দেখে নিতে হবে যে আমাদের প্রশ্নে কি আসলে ক্রয় দেওয়া আছে নাকি সমন্বিত ক্রয় দেওয়া আছে। মজুদ পণ্যের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে যদি আমার প্রশ্নে ক্রয়ের পরিমাণ দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে, সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। আবার যদি আমার প্রশ্নে সমন্বিত ক্রয় দেওয়া থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে, প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। এখন আমার প্রশ্নে কিসের পরিমাণ দেওয়া আছে ভাইয়া, আমার প্রশ্নে দেওয়া আছে হচ্ছে ক্রয়ের পরিমাণ। এখন তোমরা অনেকে আবার কনফিউজড হইতে পারো যে ভাই আমরা তো ক নম্বরে সমন্বিত ক্রয় বের করছি, ভাই ক নম্বরে বের করছি, আমার খতিয়ানের যে উদ্ধৃত্যগুলো দেওয়া ছিল ওই উদ্ধৃত্যের মধ্যে কিন্তু আমার ক্রয় দেওয়া আছে, সমন্বিত ক্রয় দেওয়া নেই। তো ক্রয় দেওয়ার ফলে, ক্রয় দেওয়া থাকার ফলে আমার সমাপনী মজুদ পণ্যটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, প্রারম্ভিক মজুদ পণ্যটা আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে। যেহেতু প্রারম্ভিক মজুদ পণ্য একটা ব্যয়, এটাকে আমরা কোন পাশে লিখে দিব, এটাকে আমরা লিখে দিব হচ্ছে ডেবিট পাশে। এরপর আমরা আসি ব্যাংক জমাতিরিক্ত, যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্যাংক ওডি বা ব্যাংক ওভারড্রাফট, এটা আমাদের জন্য একটা দায়। আয় দায় মূলধন হিসাবকে আমরা ক্রেডিট করে দিব, তো ব্যাংক জমাতিরিক্ত আমাদের জন্য ক্রেডিট হবে। ক্রয়, ক্রয় আমাদের জন্য একটা ব্যয়বাচক উপাদান, সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করতে হবে, তো আমরা ক্রয় হিসাবটাকেও কি করে দিব, ডেবিট করে দিব। এরপর আমরা আসি আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হচ্ছে আমার দিকে যেই ফেরতটা আসতেছে। এখন ভাইয়া আমার দিকে কোন ফেরতটা আসবে, আমি যে জিনিসটা বিক্রি করছিলাম ওই বিক্রয়কৃত পণ্যটাই আমার কাছে ফেরত আসবে। তার মানে ক্রয় ফেরত এটার আরেক নাম হচ্ছে আন্তঃফেরত, এটার আরেক নাম হচ্ছে বিক্রয় ফেরত। আন্তঃফেরত এটার আরেক নাম কি, বিক্রয় ফেরত। ভাই বিক্রয় একটা আয়, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হইতো, অ্যান্ড আমি যখন এই বিক্রয়টা ফেরত পাচ্ছি ডেফিনেটলি আমার আয়ের পরিমাণটা কমে যাচ্ছে, তো আয়ের পরিমাণ কমে গেলে কি হবে, কমে গেলে এটা আমাদের জন্য ডেবিট হবে। বা আরো সহজভাবে মনে রাখতে পারো, বিক্রয় যেহেতু আমাদের জন্য ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত আমাদের জন্য কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। এরপর আমরা আসি প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আমাদের জন্য একটা দায়, তো আমরা সম্পদ, আমরা আয় দায় মূলধন হিসাবকে ক্রেডিট করব, তো প্রদেয় হিসাবকে আমরা এখানে ক্রেডিট করে দিচ্ছি। সমাপনী ব্যাংক জমা এটা আমাদের জন্য একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে আমাদের কি করতে হবে, ডেবিট করতে হবে, তো এখানে আমরা লিখে দিলাম সম্পদ ব্যয় উত্তোলন হিসাব ডেবিট কত টাকা, 85,500 টাকা। আমরা একটু উত্তরের দিকে তাকাবো, উত্তরের দিকে আমরা তাকাবো শুধুমাত্র আমাদের যোগফলটা দেখার জন্য যে আমরা এতটুকু যা সমাধান করলাম
এই সমাধানে কি আসলে আমাদের কোনো ধরনের কোনো ভুল আছে কিনা বা কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। দেখো আমরা যেটা যেভাবে লেখার কথা ছিল, মূলধন ক্রেডিট, নগদ তহবিল ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রদেয় বিজ্ঞাপন ক্রেডিট, অগ্রিম বীমা ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, ক্রয় ডেবিট, আন্তঃফেরত ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, সমাপনী ব্যাংক জমা ডেবিট, আমরা এরকম সবগুলো কি করলাম, ডেবিট ক্রেডিট করে বসাইলাম। বসানোর পরে আমাকে দেখা লাগবে যে হিসাবের দুই পাশ কি সমান আছে কিনা বা আমাদের হিসাবের দুই পাশ কি মিলে যাচ্ছে কিনা। আমরা যখনই দুই পাশ যোগ করতে গেলাম, ডেবিট পাশ যোগ করে আমি দেখলাম আমাদের এখানে উদ্ধৃত আসে হচ্ছে 2,35,000 টাকা, 2,35,000 টাকা। আর ক্রেডিট পাশে যোগ করতে গিয়ে আমি দেখি যে আমার উদ্ধৃত আসে হচ্ছে 1,95,000 টাকা। তাহলে এই যে আমার 35-40,000 টাকার একটা গ্যাপ আসলো, এই গ্যাপটা তো আমি কোনো ভুল করি নাই, তাই না? আমরা যা কিছু করেছি এই পর্যন্ত সব কিছু তো আমরা ঠিক করেছি। আমাদের যদি কোনো ভুল না থাকে তার মানে আলটিমেটলি ভুলটা হচ্ছে খতিয়ানের উদ্ধৃত নির্ণয়ের ক্ষেত্রে। তো আমরা যখন ক্রেডিট পাশের ব্যালেন্সটা কম দেখব, অবশ্যই তো অনিশ্চিত হিসাব দিয়ে এটা মিলাবো, কিন্তু আমরা যখনই দেখব যে ক্রেডিট পাশে টাকার অঙ্কটা কম আছে, তাহলে সবার প্রথম আমাকে আগে একবার খুঁজে দেখতে হবে যে আমার প্রশ্নে কি মূলধন হিসাব আছে কিনা। ক্রেডিট পাশে টাকা কম থাকলে সবার আগে খুঁজতে হবে কাকে, মূলধন হিসাবকে। যদি প্রশ্নে মূলধন হিসাব না থাকে তাহলে ক্রেডিট পাশে যত টাকা কম আছে তত টাকার নামই হচ্ছে মূলধন হিসাব। কিন্তু দেখো আমাদের এই প্রশ্নে কিন্তু মূলধন হিসাবও আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমাদের এই প্রশ্নে কিন্তু মূলধন হিসাব আমাদের দেওয়া আছে, তাই না? আচ্ছা দেখো এই প্রশ্নে কিন্তু কি আমাদের মূলধন হিসাব দেওয়া আছে। তো প্রশ্নে যেহেতু মূলধন হিসাব দেওয়া আছে, তো এইখানে তো আর নতুন করে মূলধন হিসাব লেখার কোনো দরকার নাই, তাই না? তাহলে মূলধন হিসাব না লিখতে পারলে যেই টাকাটা আছে এই টাকা পুরোটাকে আমরা কি হিসাবে লিখে দিব, এই টাকা পুরোটাকে আমরা অনিশ্চিত হিসাব নামে লিখে দিব। তাহলে আমার খতিয়ানের উদ্ধৃত যেটা ছিল ওইটাই আমরা লিখে দিছি। আর আমরা কি করলাম, আমরা এখানে অনিশ্চিত হিসাব যেটা আসলো আমরা অনিশ্চিত হিসাবটাকে অন্তর্ভুক্ত করে দিলাম। তো আমরা গ নাম্বারটা করলাম, আমরা খ নাম্বারটার দিকে তাকাই। দেখো খ নাম্বারে বলছে জুই এন্টারপ্রাইজের সমাপনী চলতি সম্পদ ও সমাপনী চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। সমাপনী চলতি সম্পদ ও সমাপনী চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। দেখো রেও মিলের ক্ষেত্রে গিয়ে আমরা একটু ঝামেলার মধ্যে পড়ছিলাম। সেটা আমরা কি করছিলাম যে রেও মিলে গিয়ে আমরা কিন্তু এই যে ব্যাংক জমাতিরিক্তটা অন্তর্ভুক্ত করি নাই, তাই না? কেন অন্তর্ভুক্ত করি নাই? এটার রিজন হচ্ছে যেহেতু ব্যাংক জমাতিরিক্তের পরে আমার সমাপনী ব্যাংক জমা আছে। দেখো ব্যাংক জমাতিরিক্ত একই উদ্ধৃত, মানে এই দুইটা উদ্ধৃতই একই সাথে আমার রেওয়া মিলে থাকতে পারে না। কারণ কি, হয় আমার ব্যাংকে পজিটিভ ব্যালেন্স থাকবে, ব্যাংকের জমা থাকবে, নয়তো আমার ব্যাংক অ্যাকাউন্টে নেগেটিভ ব্যালেন্স থাকবে, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত থাকবে। তো এখানে আমরা মানে ধরে নিচ্ছি যে এই একটা নির্দিষ্ট সময়ে আমার ব্যাংক জমাতিরিক্ত ছিল 40,000 টাকা, কিন্তু বছরের শেষে এসে অর্থাৎ সমাপনী তারিখে এসে আমার ব্যাংকে জমা হয়ে গেছে কত টাকা, 85,500 টাকা। এই একটা কারণে আমাদের কিন্তু ব্যাংক জমাতিরিক্তটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় নাই, সেটা আমাদের প্রশ্নের নিচে ব্যাখ্যা আকারেই লেখা আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা যখন এই চলতি বের করতে যাব, সমাপনী চলতি দায় বের করতে যাব, তখনও কিন্তু আমরা এই ব্যাংক জমাতিরিক্তটা অন্তর্ভুক্ত করব না। আচ্ছা তাহলে আমরা সবার আগে সমাপনী চলতি সম্পত্তিগুলো খুঁজি। এই যে দেখো ভাইয়া নগদ তহবিল, এটা সমাপনী চলতি সম্পত্তি। অগ্রিম বীমা, এটা হচ্ছে আমার জন্য সমাপনী চলতি সম্পত্তি। আমাদের হচ্ছে সমাপনী মজুত পণ্য, এটা সমাপনী চলতি সম্পত্তি। তারপরে সমাপনী ব্যাংক জমা, এটাও কিন্তু কি আমার সমাপনী চলতি সম্পত্তি। তাহলে এই সবগুলো আমরা এখানে লিখে নিলাম, নগদ তহবিল, অগ্রিম বীমা, সমাপনী মজুত পণ্য, সমাপনী ব্যাংক জমা। এগুলো সব আমরা কি করব, এগুলো সব আমরা যোগ করে দিব এখানে। এগুলো সব আমরা এখানে কি করলাম, যোগ করে দিলাম। যোগ করে দিলে আমার আসলো কত, আমার যোগ করার পরে আমার এখানে আসলে হচ্ছে 1,71,500 টাকা। 1,71,500 টাকা। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে মোট চলতি সম্পদ। ওকে ফাইন, এটা আমরা বুঝে গেলাম। এরপরে আমরা এখন বের করব মোট চলতি দায়ের পরিমাণ। আচ্ছা চলতি দায় কি আসবে? এই যে দেখো প্রদেয় বিজ্ঞাপন, এটা হচ্ছে আমার জন্য চলতি দায়। এরপরে দেখো বকেয়া ভাড়া, এটাও কিন্তু আমার জন্য চলতি দায়।
ব্যাংক জমাতিরিক্তটা চলতি দায়, বাট এটা কিন্তু এখন আর আসবে না। তার কারণ ব্যাংক জমাতিরিক্তটা এটা মাইনাস হয়ে গেছে বা এটা রিপ্লেস হয়ে গেছে কার দ্বারা? সমাপনী ব্যাংক জমার দ্বারা। তো ব্যাংক জমাতিরিক্তের এখন আর কোনো কার্যকারিতা বা উপযোগিতা কিন্তু থাকছে না, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব এটাও কিন্তু কি আমার একটা চলতি দায়ের মধ্যে পড়ে। তাহলে আমরা যতগুলো চলতি দায় পাইলাম, তিনটা পাইলাম, আমাদের প্রদেয় বিজ্ঞাপন, বকেয়া ভাড়া আর প্রদেয় হিসাব। এই তিনটা আমরা যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে আমার আসবে কত? যোগ করে দিলে আমার আসবে হচ্ছে 30,000 টাকা। যোগ করে দিলে আমার আসবে কত? আসবে হচ্ছে 30,000 টাকা। আর ওই যে যেই কারণে আমাদের ব্যাংক জমাতিরিক্তটা আসলো না, ওইটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা তোমাদের বই থেকে জিনিসটা একবার রিডিং করে দিও। তাহলে আমাদের চলতি সম্পদের পরিমাণ কত টাকা? 71,500 টাকা। আর চলতি দায়ের পরিমাণ কত? চলতি দায়ের পরিমাণ আমাদের আসে হচ্ছে 30,000 টাকা, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই এবং খুব সুন্দরভাবেই আমাদের যে প্রশ্নটি ছিল কুমিল্লা বোর্ড 2023, এই প্রশ্নটা কিন্তু আমরা সমাধান করে ফেলেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সমাধান করব আমাদের চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্নটি। তো তোমাদের যদি চট্টগ্রাম বোর্ড 2023-এর সৃজনশীল প্রশ্নে কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে আমাদের চট্টগ্রাম বোর্ড 2023-এর সৃজনশীলের উপরে যে কিউআর কোডটি রয়েছে, সেই কিউআর কোডটি স্ক্যান করলেই তোমার সামনে কিন্তু চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্নের সমাধানের ভিডিও ক্লাসটি চলে আসবে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমার আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।